এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে। পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্বিষহ যন্ত্রণা, প্রতারিত মেধা, সীমাহীন দুর্নীতি, একটা হেজিমনিকে রিপ্লেস করে আরেকটা হেজিমনিকে বসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে, এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে এই গভীর অসুখ থেকে, তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্থির করেছি যে আমাদের যে বক্তব্য বিকশিত পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, আইন শৃঙ্খলার পরিবর্তন, জুডিশিয়ারিকে চাপমুক্ত করা, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ বন্ধ করা এবং সর্বোপরি এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কৃষি শিল্পের সহাবস্থান, ভারী শিল্প হলে কৃষকের সেই শিল্পে অংশগ্রহণ, তার অংশীদারিত্ব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। সেটার আজকে সূচনা করছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি, যে চেয়ারম্যান আছেন, একদম কমিটির প্রধান আছেন, আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, বিধায়ক এবং বহু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 2011 সালের পট পরিবর্তনকে যিনি নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, সেই তাপস রায় এখানে উপস্থিত আছেন। আমাদের এই কমিটির অন্যতম প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞ আমাদের প্রাক্তন সাংসদ, ভারত বিখ্যাত সাংবাদিক পদ্মভূষণ শ্রী স্বপন দাশগুপ্ত। আমাদের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বিধায়ক শ্রী অশোক লাহিড়ী, আমাদের আরেকজন বিধায়ক অগ্নিমিত্রা পল। এছাড়াও বিশিষ্ট জনদের নিয়ে আমাদের কমিটি তৈরি হয়েছে। আমাদের দেবজিৎ সরকার, আমাদের দলের প্রধান মুখপাত্র এই মুহূর্তে, তিনি আজকে আছেন। এখন আমরা এটা চাইছি, 2,38,00,000 মানুষ আমাদের নির্বাচনে একবার ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে, কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায়, গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার, আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য 2 দিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা, শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে
কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন, এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব। এছাড়াও একটি ইমেল আইডি থাকছে, ইমেল আইডি sankalpo.bjp2026@bjpbengal.org। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক, কৃষক, আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের ঐতিহাসিক, যারা পরিবেশবিদ, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন, তারাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ, আমাদের লক্ষ্য যারা তাদের শিক্ষা শেষ করে এই মুহূর্তে তাদের নিশ্চিত কোনো জীবিকার জন্য অপেক্ষা করছেন, চাকরি খুঁজছেন, তারা। আমাদের অনুরোধ সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে গেলে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ঠিক করে আনতে গেলে, একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে গেলে আমাদের কি করা উচিত। আমরা মানুষের কাছে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে, যার যা কিছু বলার আছে, যে কোন জায়গায় কোন জায়গায় আমাদের রেলপথ তৈরি হলে কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো বাড়াতে গেলে তার কোনো নির্দিষ্ট পরামর্শ আছে। কারণ আমাদের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটা রাজ্য আছে যারা ইমেন্সলি মিনারেল রিচড, ওড়িশা আছে, ঝাড়খণ্ড আছে, পাশে বিহার আছে, আমাদের বন্দর আছে, আমাদের নদী আছে। এবং এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেট আপনারা দেখেছেন, একটা গ্রোথ ওরিয়েন্টেড ভিশনারি বাজেট, যে বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে, যে বাজেটে নতুন ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, যে বাজেটে যদি এখানকার রাজ্য সরকার শুধুমাত্র পপুলিজমের রাস্তায় না হেঁটে, কেন্দ্র বিরোধিতার রাস্তায় না হেঁটে, গত 15 বছর যাবৎ কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় না হেঁটে একটা সমন্বয় জায়গায় থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে উপকৃত হতো। 13টে এ ধরনের প্রকল্প আছে, জনহিতকর প্রকল্প, যা থেকে শুধুমাত্র বিরোধিতা করবার জন্য, শুধু মোদি বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা করবার জন্য এই প্রজেক্টগুলোকে বাস্তবে কার্যকর করা হলো না। এবং এই প্রজেক্টের কারণে আজকে সেই বিশ্বকর্মা যোজনাই হোক, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, ই শ্রমিক থেকে শুরু করে প্রত্যেক দরিদ্র মানুষ এখানে বঞ্চিত হয়েছেন। তাই আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে সমাজের সর্বস্তরের মানুষ যাতে তাদের মতামত এখানে জানান। এই মতামত জানানোর পর থেকে 18 তারিখ পর্যন্ত আমরা এই মতামত সংগ্রহ করছি, আজকে থেকে 10,000 চিঠি, আর 10,000 চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, বিভিন্ন মানুষকে, আমরা সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে আমরা 10,000 চিঠি লিখে পাঠাচ্ছি। তাদের কাছে সরাসরি আবেদন করছি যে আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের সংকল্পপত্রে রাখবার জন্য যেটা আছে আমাদের কাছে পাঠান। এরপর থেকে এ নিয়ে কাজ আমরা শুরু করব এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষেই আমরা এই সংকল্পপত্র সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে যাব। আমরা আবার বলছি, অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো, পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না, পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না, নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। যেমন কেন্দ্রে একটা সরকার আছে যেটা ভারত সরকার, সেই সরকারে কি পদক্ষেপ নেবে সেটা একজন দলীয় সাংসদ হিসেবে আমারও জানা নেই, বা সরকারের মোডাস অপারেন্ডি নিয়ে এখন স্বপনদাও কিছু বলতে পারবেন না। কিন্তু কারণ সেটা ভারত সরকার চলেছে, আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। যেটা যাতে তৃণমূল বিজেপি সরকার না হয়ে যায়
এটা যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান আজকে থেকে শুরু হচ্ছে। এই নাম্বারে টোল ফ্রি নাম্বার যারা চাইবেন 18 তারিখ পর্যন্ত এখানে কল করতে পারেন। আরেকটা কিউআর কোড এইটা কিউআর কোড আছে, এটা নিন আপনি কিউআর। ইমেল আইডি আছে তো, এইটা একটা ইমেল আইডি। আবার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষের কাছে, এমনকি সাংবাদিকদেরও কাছে, যে আপনাদেরও নির্দিষ্ট একটা মতামত আছে। সে মতামত রাজনৈতিক মতামত হতে পারে, সে মতামত আপনাদের দৈনন্দিন ব্যক্তিগত অভিজ্ঞতা, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে বা সংবাদ মাধ্যমে জায়গা কম থাকার কারণে যেগুলো আসতে পারছে না, যেগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে সাংবাদিকরা মনে করেন। কিন্তু সাংবাদিকদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও ব্যক্তিগতভাবে আপনাদের মতামত এখানে জানাবেন। দলের পক্ষ থেকে প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে। কোথায় ইমেল আইডি? সংকল্প আর ইমেল আইডি হচ্ছে সংকল্প .bjp 2020 ওয়েস্ট বেঙ্গল WB বলেছেন। সংকল্প .wb 2026@bjpbengal.org। সংকল্প .wb 2026@bjpbengal.org। সরকারের ড্রপ বক্স থাকবে, রাখা থাকবে, যার যা মতামত এসে জানিয়ে দিতে পারবে। ধন্যবাদ। 10,000 আমরা বিভিন্নভাবে আমরা ম্যাপিং করেছি সমাজের ভিন্ন ভিন্ন স্তরের কিছু মানুষের কাছে, তাদের মধ্যে সংস্থার কাছে আমরা এই চিঠি পৌঁছে দিচ্ছি। তার মধ্যে কর্পোরেটের মানুষজন আছেন, অধ্যাপক আছেন, বিভিন্ন রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড প্রফেসর আছেন, টিচার্স আছেন, আর্মি আছে, সব মানে আপনি সমাজের এমন কোনো আর রাখা হয়নি। ছোট ছোট ব্যবসাদার আছেন, স্বর্ণ ব্যবসায়ী আছেন, আলু বিক্রেতা আছেন, অসংগঠিত শ্রমিক আছেন, আমাদের কোল্ড স্টোরেজ মালিকেরা আছেন, যারা এখানে বিভিন্ন ধরনের এমএসএমইর সঙ্গে যুক্ত আছেন, তারা আছেন, মানে প্রকৃত এমএসএমই, মানে চায়ের দোকানকে এমএসএমই বলে ঘোষণা করে দেওয়ার যে রাজ্য সরকারের ব্যবস্থা সেটা নেই, কিন্তু যারা চা বিক্রেতা প্রকৃত তাদের আছে। বিজেপি সম্পর্কে তো নির্দিষ্ট একটা ব্র্যাকেটের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়, বা অতীতেও করা হয়েছিল। বিভিন্ন পলিটিক্যাল পার্টি বলে আপনাদের এটি নির্দিষ্ট ধর্মভিত্তিক দল, আপনারা হিন্দুস্তানের কথা বলেন। সেই মিথটাকেই কি ভাঙার জন্য এরকম পাবলিক ওপিনিয়ন নিচ্ছেন, নাকি আপনারা এতদিন মানুষের মন পড়তে পারেন? আমরা মানুষের উপর বিশ্বাস করি, কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। যারা এই ধরনের একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছিলেন 90-এর দশক থেকে, 80-র দশক থেকে, আজকে তারা কোথায় আছে, আজকে তারা বিজেপি কোথায় আছে সেটাই দেখা। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। মানুষের মতামত নিয়েই তো আমরা রাজনীতি করি, সেটাকে আমরা এবার এই পদ্ধতিতে করছি। আমরা অতীতে যে ম্যানিফেস্টো করতাম সেগুলো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা বলে করতাম। এবারে সেটাকে আরো সর্বস্পর্শী এবং সর্বব্যাপী করবার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। 18 তারিখ পর্যন্ত এই চলবে। কিন্তু এই যে মিথের কথা বলছেন, এ ধরনের কোনো মিথ এই মুহূর্তে যারা বলছেন তাদের নিজস্ব রাজনৈতিক কারণে বলছেন, কিন্তু সাধারণ মানুষ এগুলো নিচ্ছে না।
আর প্রশাসনকে মিসগাইড করছেন, মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন। অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দন চক্রবর্তী। ইলেকশন কমিশন যখন আপনার বসিরহাট 2-এর জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায়, তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে বসিরহাট 2 ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে। আমার কাছে স্পেসিফিক তথ্য আছে, নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী এবং অ্যান্টি ইনকামবেন্সি কেটে যাচ্ছে, ইলেকশন কমিশন কিছু করতে পারবে না, আপনারা শোনার দরকার নেই, কোনো কথা শোনার দরকার নেই। এমনকি আজকে সিওর কাছে আমি অভিযোগ করেছি, উত্তরকাঠি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে, আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর হচ্ছে 237, রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়, 238 ব্রাহ্মণ সমাজ প্রাথমিক বিদ্যালয়, 248 কালিকা কুমারী এসএসকে। এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্ল্যাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিয়েছে। তো এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি, তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী, ধর্ষকদের নেত্রী মমতা। দাদা, তাহলে জেলা শাসকদের যদি এই নির্দেশ দেন, তাহলে সিইও গতকালকে বলেছেন, মানে একটা সূত্র জানা যাচ্ছে যে জেলা শাসকদের অফিসে কাউন্টিং হতে চলেছে, প্রায় 117টা কাউন্টিং কেন্দ্র করেছে। তাহলে কাউন্টিংটা কি ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কিন্তু ইলেকশন কমিশনের মূল ক্ষমতা এমসিসি কার্ড চালু হলেই বুঝতে পারবেন। তার আগে ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টে হলফনামা ইলেকশন কমিশন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে 27 ফেব্রুয়ারি 2025 থেকে নেতাজি ইন্ডোরের সভা উপর্যুপরি বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশ্যে, সেসব কথাই হলফনামায় উল্লেখ করেছেন। আর কিভাবে রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলেছে। এবং যে কোনো মিটিংয়ের চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ পান্ত বা অন্য আধিকারিকরা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, বলে ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে, আলোচনা করে যাবে। কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে, ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না নিয়মে। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা ব্যুরোক্রেসি। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে 8,300 মাইক্রো অবজারভার দিয়েছে। ইলেকশন কমিশন এখানে প্রায় 150 জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে, চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে। এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী 3-4 দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ, এ ভূভারতে কোথাও নেই। এনআইএ তদন্ত রাজ্য সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দাদা, এনআইএ তদন্ত অভিযোগ আপনারা তুলেছেন এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাটমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো। তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি,
ওই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করবে, চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে কিছু আর হবে না। রাজ্য সরকার এনআইএ তদন্ত এড়িয়ে যেতে চাইছে। রেল প্রকল্প থমকে গেছে, আপনার বিধানসভা কেন্দ্রের রেল প্রকল্প থমকে গেছে, রাজ্য সরকারের অসহযোগিতা, জমি জটে আটকে গেল। রাজ্য সরকার বদলে যাবে, 6 একর জমি আর লাগবে। ওটা 80 একর জমির উপরে হচ্ছে, 74 একর জমি আছে, তার কাজ পুরোদমে চলছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী সরকারকে, রেলমন্ত্রী অশ্বিনীকে, তিনি 315 কোটি টাকা ওই রেল প্রকল্পে দিয়েছে, 184 কোটি টাকা ওয়ার্ক অর্ডার দিয়েছে এবং প্রায় 650 ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছে রেলমন্ত্রী। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে, অর্থাৎ জমি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দাদা, এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে। তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন যে বোমাবাজি, সেটা হাইকোর্ট বলেছিল এনআইএ সুপ্রিম কোর্টে যাচ্ছে হ্যাঁ। মামনি জানার কেসে। হ্যাঁ। ঠিক আছে, দেখা হবে ওখানে। মামনি জানাও ক্যাবিয়েট করে রেখেছে, আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাবিয়েট করে রেখেছি, ওইখানে দেখা হবে। এটা আজকে না, এর আগেও গেছিল রিসরা, শিবপুর এবং ডালখোলার কেসে, যে কেসে আমি পিছনে ছিলাম। লাভ খুব একটা হয়নি। দেখা হবে ওখানে। এনআইএ কে ভয় পাচ্ছে রাজ্য সরকার, এনআইএ কে ভয় পাচ্ছে। দাদা, संदीप भट्टाचार्य आज प्रेस कॉन्फ्रेंस करके बताया कि घर घर बीजेपी पहुंचेगी ये विधानसभा निर्वाचन से पहले। लगातार चल रहा है। पार्टी का कल कोर कमेटी का मीटिंग था, कुछ डिसीजन हुआ और डिसीजन आधिकारिक रूप से हमारी प्रदेश जो अध्यक्ष है उनको डिक्लेरेशन करना था, उन्होंने हर पार्टी का कार्यकर्ता उनको पालन किया। और एनआईए দাদা, এনআইএ কে ভয় পাচ্ছে রাজ্য সরকার। राज्य सरकार क्या बोलेंगे? वो हायर कोर्ट में जा रहा है, ये पहली बात नहीं। ये राज्य सरकार जो दंगाबाज है, दंगाई को संरक्षण देने के लिए जब श्री राम नवमी में हादसा हुआ था, तब भी जो डिवीजन चीफ जस्टिस ने ऑर्डर दिया है नहीं है, उसके खिलाफ भी सुप्रीम कोर्ट गया था। रिसरा, सिंहपुर और डालखोला लिए किस लिए गया था? जो कम्युनल हार्मोनी डिस्टर्ब कर रहा है, जो एक्सट्रीमिस्ट है, दंगाबाज को संरक्षण देने के लिए। यहाँ बेलडंगा में जो हुआ है कोई राजनीति लड़ाई नहीं था, वो दंगा ही था, एंटी नेशनल था, सीमी पीआई फाइट आदमी। उनको बचाने के लिए सरकार जा रहा है, सरकार एंटी नेशनल है।